হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মাহিম রয়েছি আপনাদের সাথে। বরাবরের মতো এবারও রয়েছি আপনাদের সাথে নিয়মিত কিছু ম্যাথের আলোচনা নিয়ে। ধারাবাহিকতার আজকে আলোচনায় আমাদের রয়েছে আপনার রেশিও অ্যান্ড প্রপোর্শন বা অনুপাত ও সমানুপাতের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা কিছু বেসিক অঙ্ক দেখেছিলাম, অর্থাৎ একেবারে যে অঙ্কগুলো আপনার না পারলেই নয় বা যে অঙ্কগুলো থেকে আপনি মূলত বেসিক ধারণাটা গ্রো করতে পারবেন, সেরকম কিছু অঙ্ক দেখেছিলাম। আজকে দেখবো আমরা কিছুটা কঠিন এবং হচ্ছে আপনার আমরা বরাবরই কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন নিয়ে আলোচনা করি, সেই ধারাবাহিকতা আজকেও শুরু করছি। শুরুতে আমরা যে অঙ্কটা দেখবো সেটা হচ্ছে আপনার ঢাকা ব্যাংক 2011 সালের এমটিও পরীক্ষাতে আসে একটি অঙ্ক। চলুন অঙ্কটা সমাধান করা যাক। A salesman usually makes 45% profit on every sales. During a sale, he reduced his margin of profit to 40% and his sales increased by 10%. What is the ratio of his new profit to his usual profit? অর্থাৎ একজন বিক্রেতা হচ্ছে, আপনার যদি আমি পুরোটা সাম আপ করি কথাটা, তাহলে হচ্ছে এরকম: একজন বিক্রেতা তার প্রতিবার সেলের ক্ষেত্রে সে 45% প্রফিট করে, এবং একটা সেলের ক্ষেত্রে সে দেখা গেল যে আপনার 45% থেকে মানে প্রফিটটা কমায়, সে হচ্ছে আপনার 40% প্রফিট করে, এবং তার সেলস হচ্ছে আপনার 10% বেড়ে যায়। তো তার আগের প্রফিট আর নিউ প্রফিট এই দুটার মধ্যে আসলে মূলত দুটার রেশিওটা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ আমি যদি আপনার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু 100 ধরে করলে আমাদের জন্য অঙ্কটা সুবিধা হয়। এখন প্রশ্ন হচ্ছে আমি 100 ধরে কেন করবো? আপনি 100 ধরে না চাইলে অন্যভাবেও করতে পারেন, বাট মনে রাখবেন 100 ধরলে অঙ্কগুলো আসলে খুব সুবিধা হয়, মানে সুবিধা হবে আপনার জন্য। তো ধরুন, লেট দ্য কস্ট প্রাইস অফ 1 টিবি ইজ 100 টাকা। তাহলে একটা টিভির কস্ট প্রাইস ধরলাম হচ্ছে আপনার কস্ট অফ প্রাইস হচ্ছে আপনার কত, 100 টাকা, অ্যান্ড দ্য টিভি সোল্ড ইজ 100 পিচেস। এবং ধরলাম যে একটা টিভির কস্ট হচ্ছে আপনার 100 টাকা এবং টিভি বিক্রি করছে হচ্ছে আপনার 100টা। তাহলে একটার কস্ট হচ্ছে আপনার 100 টাকা এবং টিভি বিক্রি করছে 100 পিস। তাহলে টোটাল আপনার কস্ট অফ 100 পিচেস অফ টিভি, তাহলে টোটাল কস্ট হচ্ছে আপনার কত, 10,000 টাকা। অর্থাৎ 100টা টিভি যদি এক একটা টিভি 100 টাকা করে হয়, তাহলে 10টা টিভির সরি 100টা টিভি বিক্রি করার সেলিং প্রাইস হচ্ছে আপনার 10,000 টাকা, মানে কস্ট প্রাইস, সরি। তাহলে সেলিং প্রাইস কত হবে? তাহলে আমরা জানি যে সে নর্মালি হচ্ছে আপনার সে 45% প্রফিট করে। তাহলে আপনার এই 1,000 টাকা আছে, 10,000 টাকা যদি আপনার 45% আমরা ধরি, তাহলে 10,000 টাকার 45% করলে হচ্ছে আপনার, অর্থাৎ মানে কস্ট প্রাইস প্লাস হচ্ছে প্রফিট হচ্ছে আপনার 14,500 টাকা। তাহলে প্রফিট কত? প্রফিট হচ্ছে আপনার 14,500 টাকা থেকে 10,000 টাকা হচ্ছে আমার কস্ট প্রাইস, তাহলে আপনার 4,500 টাকা হচ্ছে আমার জন্য কস্ট প্রাইস, সরি প্রফিট। অর্থাৎ 45% প্রফিট করলে সেক্ষেত্রে আপনার 100টা টিভি যদি সেল করে, তাহলে সে হচ্ছে আপনার 4,500 টাকা হচ্ছে প্রফিট করবে। আসলে এবার নতুন সেলের ক্ষেত্রে দেখুন, নতুন সেলের ক্ষেত্রে বলা হয়েছে সে আপনার তার প্রফিট মার্জিনটা হচ্ছে আপনার 45% থেকে কমানোর পর হচ্ছে আপনার সে 40% করে। তার এবং তার সেলস বৃদ্ধি পায় হচ্ছে আপনার 10%। তাহলে সেলস যদি 10% বৃদ্ধি পায়, অর্থাৎ 10% বৃদ্ধি পেলে, অর্থাৎ 100 টাকার জিনিস 100 টাকা যদি আগে বিক্রি করে থাকে, 100 পিস বিক্রি করে থাকে, তাহলে তার এখন আরও নতুন 10টা বিক্রি করবে, অর্থাৎ 110%। তাহলে 110টা পিস টিভি যদি 110 পিস টিভি যদি সে বিক্রি করে, তাহলে তার কস্ট প্রাইস কত হবে? প্রতিটা হচ্ছে 100 টাকা করে কস্ট, এবং বিক্রি করলে হচ্ছে আপনার 110টা, তাহলে 11,000 টাকা হচ্ছে তার নতুন হচ্ছে তার কস্ট প্রাইস হচ্ছে আপনার কত, 11,000 টাকা। অর্থাৎ 110টা টিভির 100 টাকা করে যদি কস্ট হয়, তাহলে আপনার 100টা টিভির কস্ট হচ্ছে আপনার, সরি 110টা টিভির কস্ট হচ্ছে আপনার 11,000 টাকা। এখন দেখুন, নতুনভাবে বলা হয়েছে যে আপনার সে তার প্রফিট হচ্ছে কত করে, 40% করে। অর্থাৎ এই 10,000 সরি 11,000 টাকার মধ্যে সে হচ্ছে আপনার 40% প্রফিট করে। অর্থাৎ আপনার 140%, আমরা 140% করলে হচ্ছে আপনার বের হবে 15,400 টাকা। এই টাকাটার মধ্যে আপনার এই 110টা টিভির কস্ট প্রাইস প্লাস হচ্ছে আপনার 110টা টিভির 40% প্রফিটও জড়িত। তাহলে এখন আমার এখানে হচ্ছে আপনার প্রফিট প্লাস হচ্ছে কস্ট, আবার এখানে হচ্ছে আপনার প্রফিট প্লাস হচ্ছে কস্ট, এই যে আপনার 14,500 টাকা। তাহলে এখানে প্রফিট কত, 15,400 টাকা হচ্ছে আমার জন্য প্রফিট। তাহলে আপনার প্রফিট এখানে হচ্ছে 15,400 টাকা। তাহলে প্রফিট আসলে ডিফারেন্সটা কত হবে বা রেশিওটা কত হবে? তাহলে আপনার প্রফিটের রেশিও হচ্ছে আপনার পুরাতন প্রফিট প্লাস হচ্ছে নতুন প্রফিট। তাহলে যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, তাহলে আপনার 44 আর হচ্ছে আপনার 54 হচ্ছে আপনার প্রফিট রেশিও। অর্থাৎ আপনার ওল্ড টু নিউ প্রফিট রেশিও হচ্ছে আপনার কত, 44:45। এই হচ্ছে আপনার রেশিও। আসলে এবার পরবর্তী অঙ্কটা যদি আমরা একটু দেখি, আমি দুঃখিত কিছুটা আসলে দ্বিতীয় অঙ্কটা একটু দেখুন বন্ধুরা। দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে আমরা বলতেছি আপনার, এটা হচ্ছে আপনার বাংলাদেশ কৃষি ব্যাংক প্লাস হচ্ছে বাংলাদেশ ব্যাংক ক্যাশ অফিসার 2011 সালে এই প্রশ্নটা আসছে, হ্যাঁ। তো দেখুন, একটা প্রশ্ন: 35% অফ দ্য তানিয়াস ইনকাম, 35% অফ তানিয়াস ইনকাম ইজ ইকুয়াল টু দ্য 25% অফ নড়িয়াস ইনকাম। অর্থাৎ
তানিয়ার যা ইনকাম তারপর মানে 35% হচ্ছে আপনার 35% সমান হচ্ছে আপনার কত নড়িয়ার 25% ইনকাম। দ্য রেশিও অফ দ্য ইনকাম এটা খুব ছোট, বাট কারণ এই ধরনের অঙ্কগুলো প্রায়ই আসে বিধায় হচ্ছে আমরা বিভিন্ন টাইপের অঙ্ক দেখানোর চেষ্টা করতেছি যে কত ধরনের অঙ্ক আসলে হতে পারে। তো দেখুন বন্ধুরা, অঙ্কটা হচ্ছে আপনার যেমন 35% অফ তানিয়া, তাহলে আমরা বলছিলাম 35% অফ তানিয়ার ইনকাম কত সমান হচ্ছে আপনার 25% অফ নরিন ইনকাম। তাহলে আপনার এই 25% অফ নরিন এটা হচ্ছে ইকুয়াল, অর্থাৎ 35% তানিয়ার ইনকাম আর 25% নরিয়ার ইনকাম হচ্ছে আপনার সমান। তাহলে আমরা সিম্পলি 35কে আমরা এভাবে লিখতে পারি 35/100, আর এখানে লিখতে পারি আপনার 25/100। যদি আমি ক্যালকুলেশন করে আসি তাহলে আমরা এরকম দাঁড়াবে 28টি ইকুয়াল হচ্ছে আপনার 20n। আমরা জানি রেশিও এরকম থাকলে রেশিও লেখার নিয়ম হচ্ছে আপনার টি বাই আপনি এন লিখবেন, লেখার পর হচ্ছে আপনি চিন্তা করবেন মানে এখানে হচ্ছে 28-এর সাথে টি আছে, এখানে হচ্ছে 20-এর সাথে এন আছে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন বা গুণ আকারে আছে। সো এখন চিন্তা করতে হবে বন্ধুরা, দেখুন এই আমি যদি ক্রস গুণ করি তাহলে আপনার এই টি এর সাথে হচ্ছে আপনার 28 গুণ হয়ে যাবে, আর এই 20-এর সাথে আপনার এই এনটা গুণ হয়ে যাবে। অর্থাৎ কোনো কিছুকে যদি আমি রেশিও আকারে প্রকাশ করতে চাই তবে আমি এভাবে করতে পারি। এটা একটা মোটামুটি বলা চলে এটা একটা সহজ একটি প্রক্রিয়া, বা এইভাবেই মূলত করতে হয়। অর্থাৎ তাহলে তাদের রেশিওটা কত 5:7। এখন তার পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। আরেকটি অঙ্ক বন্ধুরা দেখুন, এবার এই অঙ্কটা চমৎকার একটি অঙ্ক। এক্সিম ব্যাংক 2014 সালে এবং হচ্ছে আইবিএ 2012 এবং হচ্ছে আপনার ফার্মার্স এফআইএসবি বা ফার্মার্স ব্যাংক হচ্ছে আপনার এটা কত আসছে 2013 সালে আসছে। সরি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 2013, এই প্রশ্নটা আসছে মূলত। প্রশ্নটা একটু পড়ি। অ্যাট XYZ কোম্পানি, দেখুন XYZ কোম্পানি দ্য রেশিও অফ সেলস টু গ্রস প্রফিট, মাথায় রাখতে হবে রেশিও অফ সেলস টু গ্রস প্রফিট হচ্ছে আমার জন্য 4:3, অ্যান্ড দ্য রেশিও অফ গ্রস প্রফিট টু নেট সেলস, এই গ্রস প্রফিট টু নেট সেলস হচ্ছে আপনার 3:1। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নেট প্রফিট টু সেলস। অর্থাৎ এই অঙ্কটা দেওয়ার অর্থ হচ্ছে এটা অঙ্কটা খুব ছোট, কিন্তু এই অঙ্কটা হচ্ছে আপনার প্রায়ই পরীক্ষাতে আসে, কারণ আপনার এমসিকিউতে মাত্র 1 মার্কস থাকবে। সো একটা অঙ্কর জন্য একটা মার্কস, অর্থাৎ খুব একটা বেশি বড় হওয়ার কথা না, বাট আপনি যদি না পারেন তাহলে খুব সমস্যা হয়ে যাবে আপনার জন্য। সলিউশন দেখুন, প্রশ্ন বলা হয়েছে আপনার সেলস টু গ্রস প্রফিট, আমরা কিন্তু সেলস টু গ্রস প্রফিট হচ্ছে আপনার 4:3, আর এটাকে আমরা 4:3 আপাতত আপনার রাখলাম। এরপর দেখুন গ্রস প্রফিট টু নেট প্রফিট যদি আছে, গ্রস প্রফিট টু আপনার নেট প্রফিট হচ্ছে 3:1, লিখলাম 3:1। এখন দেখুন এখানে হচ্ছে গ্রস প্রফিট আর এখানে হচ্ছে কি আপনার গ্রস প্রফিট, দুটোতে গ্রস প্রফিট আছে। সো এই জাতীয় যখনই আপনার মানে মিল থাকবে রেশিওগুলোর ক্ষেত্রে, তখন আমাদের একটা কমন রেশিও তৈরি করতে হবে, অর্থাৎ আপনার কমনভাবে তৈরি করতে হবে, অর্থাৎ চেষ্টা করতে হবে এমনভাবে এইটা আর এটাকে সেম রাখার জন্য। কীভাবে আমি সেম করতে পারি, তো সেক্ষেত্রে একটা কমন এমন একটা সংখ্যাতে গুণ করতে হবে বা মাল্টিপ্লাই করতে হবে, সেটা হচ্ছে আপনার যাতে করে এইটা আর হচ্ছে এইটা সমান হয়, অর্থাৎ আপনার এই যেগুলো কমন থাকবে সেটা সমান হবে। তাহলে আমি কিভাবে করতে পারি, আমি এখানে কমন ফিগার 3 দিয়ে গুণ করলাম, তো 3 দিয়ে গুণ করলে হচ্ছে আপনার এখানে 3×4=12, আবার 3×3=9, আবার আপনার দেখেন এখানেও যদি আমি 3 দিয়ে গুণ করি এখানে হচ্ছে 9, অর্থাৎ আমার এইটার একটা সেম বানানো হচ্ছে টার্গেট, আমি কত দিয়ে গুণ করবো সেটা দেখতে হবে এখানে। আর এখানে আপনার 3 দিয়ে গুণ করলে 3×1=3। এখন হিসাব করে দেখুন আপনার, আমি যদি আপনার এখানে টোটাল আছে কয়টা জিনিস, এক হচ্ছে সেলস, গ্রস প্রফিট আর হচ্ছে নেট প্রফিট। তাহলে সেলস লিখলাম, গ্রস প্রফিট লিখলাম, নেট প্রফিট লিখলাম, ইকুয়াল কত হচ্ছে আপনার 12, 9 আর হচ্ছে আপনার 3। এখন আমার প্রশ্নে চাওয়া হয়েছে কি, প্রশ্নে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নেট প্রফিট টু সেলস। তাহলে আমার নেট প্রফিট কোথায় আছে, এই যেটা হচ্ছে নেট প্রফিট, অর্থাৎ 3 হচ্ছে আপনার নেট প্রফিট, আর সেলস হচ্ছে কোনটা, সেলস হচ্ছে আপনার 12। তাহলে আমি লিখতে পারি নেট প্রফিট টু সেলস ইকুয়াল কত 3:12। চমৎকার একটি অঙ্ক, বাট খুবই ট্রিকি। আপনি যদি চান এটা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন, খুব সহজে একটি মার্কস পেতে পারবেন। আসুন দেখি পরবর্তীতে কি আছে আমাদের জন্য। পরবর্তীতে একটি ম্যাথ, সেটা হচ্ছে আপনার ন্যাশনাল ব্যাংক এমটিও 2015 সালের একটি অঙ্ক। The cost of preparing a cricket ground of rectangular shape at 70 পয়সা per square meter is টাকা 420. Find the perimeter of the field if its sides are in the ratio of 3:2. তাহলে প্রশ্ন বলা হয়েছে আপনার যে কোনো একটি ক্রিকেট গ্রাউন্ড যেটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার শেপের, এবং এর প্রতিটা স্কোয়ার ফিট হিসাবে আপনার যদি খরচ করে তাহলে হচ্ছে আপনার 70 পয়সা করে খরচ হবে, অর্থাৎ প্রতি স্কোয়ার ফিট হচ্ছে আপনার খরচ হবে, স্কোয়ার মিটার হচ্ছে খরচ হবে আপনার 70 পয়সা করে, এবং পুরোটার জন্য খরচ হবে আপনার 430 টাকা মেনলি খরচ হবে।
তো বলতেছে এটার যদি মানে পেরিমিটার বা পরিসীমা যদি আমি কথা বলি, তাহলে পরিসীমার হিসাবটা আসলে কীরকম হবে, পরিসীমাটা কতটুকু হবে যদি এর সাইডগুলো যদি আপনার 3:2 হয়। দেখুন আমরা যদি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা ধরি, এখন বলতেছে এটা যদি আপনার 3 হয়, এটা হচ্ছে 2, এটা যদি 3 হয় তাহলে আপনার এটা হচ্ছে 2, অর্থাৎ বড়টা হচ্ছে আপনার আমরা জানি দৈর্ঘ্য হয় আর ছোট হচ্ছে আপনার প্রস্থ হয়, এটা আমরা নর্মাল নিয়ম। তো দেখুন এখানে বলা হয়েছে যে আপনার এরিয়া অফ দ্য গ্রাউন্ড ইজ, সলিউশনের ক্ষেত্রে এরিয়া অফ দ্য গ্রাউন্ড, তাহলে আমার টোটাল হচ্ছে আপনার 420 হচ্ছে আপনার টোটাল গ্রাউন্ড। আর এখানে আপনার 70 দিয়ে হচ্ছে আপনার দ্য এরিয়া অফ দ্য গ্রাউন্ড হচ্ছে আপনার কত, 420 ভাগ হচ্ছে আপনার 70, অর্থাৎ 600 হচ্ছে আপনার এখানকার এরিয়া বা গ্রাউন্ড। সো কিছুটা সমস্যা ছিল বন্ধুরা, দুঃখিত। আসুন প্রশ্নটা একটু আসলে একটু সংশোধন করতে হবে, সেটা হচ্ছে আপনার এখানে 420-এর জায়গায় পরিবর্তে 42,000 হবে। আর সো বলতেছে আপনার এখানে মিটারটা হচ্ছে আপনার 42,000 মিটার। তো এখন প্রতি স্কোয়ার মিটার হচ্ছে আপনার খরচ হয় 70 পয়সা করে, তাহলে প্রতি স্কোয়ার মিটার যদি খরচ হয় 70 পয়সা করে, তাহলে আমি এরিয়াটা কীভাবে বের করবো আসলে? তো এরিয়াটা বের করার জন্য হচ্ছে আপনার প্রতি স্কোয়ার মিটার কত স্কোয়ার মিটার আছে সেটা আমার খুঁজে বের করতে হবে আগে এখানে। তো প্রতি এই 42,000 মিটারকে যদি আমি আপনার 70 দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে আপনার কত এরিয়াটা বের হয়ে যাবে মেইনলি। সো এরিয়াটা যদি একবার বের হয়ে যায়, তাহলে আমি আমার এই এরিয়াটাকে কি লিখতে পারি, এই এরিয়াটাকে আমি লিখতে পারি হচ্ছে আপনার, দেখুন আমরা জানি আমাদের দৈর্ঘ্য হচ্ছে আপনার 3 আর প্রস্থ হচ্ছে আপনার 2, অর্থাৎ 3x বা 2x আমরা লিখতে পারি এখানে। দৈর্ঘ্য হচ্ছে আপনার 3x এবং প্রস্থ হচ্ছে আপনার 2x। তাহলে আমরা জানি ক্ষেত্রফল বা এরিয়ার সূত্র হচ্ছে কি আপনার দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ হলে আপনার 6x স্কোয়ার, এবং ক্যালকুলেশন করলে হচ্ছে আপনার x ইকুয়াল ভ্যালু হচ্ছে আপনার 10, x এর ভ্যালু হচ্ছে আপনার জন্য 10। সো এখন দেখুন আমরা পেরিমিটার সূত্র জানি, 2 যোগ দৈর্ঘ্য গুণন প্রস্থ, সিম্পলি আর কিছুই না, জাস্ট আমি যদি এখন আমার ক্যালকুলেশনগুলো করি, তাহলে হচ্ছে আপনার 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ দিয়ে হচ্ছে আপনার আমি হিসাব করে আমার জাস্ট আনসারটা বের করে ফেলতে পারবো, সেটা হচ্ছে আপনার 100 মিটার। এটা হচ্ছে আমার জন্য আনসার। সো খুবই সিম্পল অঙ্ক, এটা নিয়ে তো টেনশন করার কিছু নেই, এবং আশা করবো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন অঙ্কগুলোকে। সো আমাদের এই হচ্ছে আজকের আলোচনা বন্ধুরা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আশা করবো পরবর্তী এপিসোডগুলোতে আপনার এই ভিডিওগুলো দেখবেন এবং আপনার জন্য খুব উপকার হবে।